আচ্ছা আপনি সবসময় পোলাটার লগে এমন করেন কেন? পোলা এখন বড় হয়েছে না? বড় হইছে না? আরে থো বালা, বড় হইছে না আত্মীয় হইছে। আরে কোনো একটা কামের মধ্যে নাই, সারাদিন গেলে বাদামের মতো ঘুরে বেড়ায়। সংসারের কোনো একটা কাম হইলেই হেরার খুঁজে পাওয়া যায় না। আপনি এত চিন্তা করেন না তো, করবো করবো, আমার পোলা একদিন ঠিকই কাম করবো, তখন দেখেন। হ্যাঁ করবো করবো, আমি ওই 3.5 তলে গেলে তখন কাম শুরু করবো। কি আর কথা কি কথা মুখ দেখো না? বুঝবা বুঝবা, এই বুইরা চোখ দুইটা বুঝলেই তখন বুঝবা যে কয়টা দানে কয়টা চাইল পাওয়া যায়। শোনো আমি না, তোমার পোলারে কয়ে দিও ওই জমিন রে না চিনলে জমিনও কইলাম মাইন সেরে চিনে না। আর কই শুক্র বেমার ধারের টাকা দিতে দিতেই তো জীবন গেল আমার। কি বুড়া মেয়ে আবার ওই পুরানো ব্যবসা শুরু করছে না? দেখ মামুন না, একটা চটকারে তোর গাল লাগিয়ে ফাটাই দেবো আমি। আমি আবার কি করলাম? নিজ ব্যাপারে বুইরা কইতেছিস, আবার বলে কি করলাম? আব্বা একটু আগে তো নিজের মুখেই কইলো বুড়া চোখ দুইটা বুঝে গেলে তখন বুঝবি। হ্যাঁ নিজের যা খুশি চাইতো, তাই বলে তুইও কবি? কি মহা মুসিবত করলাম আম্মা। কদিন আগে না তুমি কইলা মুরব্বীরা যেমনে করে তেমনে করবি, যেদিকে যায় সেদিকে যাবি। রে কি আমার বাপ মারে মান্য করে ছাও আমার। আমি তোমার সব কথা শুনি না? তুমি আমার ডানে যেতে গেলে আমি ডানে যাই, বাই যেতে গেলে বাই যাই না? তাহলে শুন বাজান, এবার একটা কথা কই, আমার কথা রাখবি তো বাজান? আগে কও, ওই না দেই তারপর। এই কালকে সকালে তোর আব্বার লাগে এবার মাঠে যাবে। হোয়াট? আমি যাব মাঠে? নট সম্ভব মা, আমি একটা শিক্ষিত পোলা। আমি যদি শরীরের মধ্যে প্যাক পুক মাইখা ওই মাঠে মধ্যে গিয়া ওই যে গরুর পিছে হ্যাট হ্যাট করি, তাহলে কি আমার মান সম্মানটা মাটির লগে মিশা যাইব না? আরে আমার শিক্ষিত পোলা, 8 ক্লাস তাম পইরা উনি আইছেন শিক্ষিত পোলা। শোনো, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি আর তোমার কিচ্ছু করবো না, কথাটা মনে রেখো। তুমিও না আম্মা, দিলা চুলটা নষ্ট কইরা, ওটা পুরো 12টা বাজে। হায় হায়, ইস রে 12টা বাজে গেছে। সাদিয়া তো আজকে আমার মাইরেই ফেলাইবো। আব্বা কই যাও আব্বা? আব্বা আমি তো কাউরে কল দেই নাই আব্বা। আমি তো আপনাকে জিগাই নাই কাউরে কল দিছেন কিনা, আমি জিগাইছি আপনি কই যান। জি আব্বা আমি যাইতেছি আর কি। গ্রামের কোনো মাইয়ারে তো কল দিতে আপনি বাকি রাখেন না। আব্বা ভুল বুঝতেছেন, আমি এই মোবাইলটা দিয়া গ্রামের সকলের কুশলাদি জানার চেষ্টা করি। আপনি হচ্ছে মাতবার, বুঝেন না আমি তার ছেলে। কিন্তু আব্বা সত্যি কথা কইতেছে আব্বা, বিশ্বাস করেন আল্লাহর কি আব্বা, আমি কিন্তু রায়লারে ফোন দিই নাই আব্বা। ঠাকুর করে কে রে? আমি রায়লারে ফোন দেই নাই। গ্রামের মানুষ যে আপনাদের নিয়ে হাসা হাসি করে এটা আপনি বুঝেন? হ্যাঁ যান যান, কই যাইতেছিলেন যান। কলই দিতে পারবো, পড়াইতে পারবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আজিজ মিয়া, আসো আসো আসো, বসো। কি আছে কত আনছো? বসো বসো। কইলেই তো আর বিয়া করন যায় না, আগে কিছু একটা করি। কেন বিয়ার পর কাজ কাম করুন যায় না? আমরা দুজন একসাথেই কাজ কাম করুন। হ্যাঁ ঠিকই কইছো, আমার বাপেরও ধারণা আমার দিয়ে কিচ্ছু হইব না। যদি আসলেই না হয় তখন তো সব কাম তোমারই করতে হইব। মানে কি আমি একলা কাম করুম আর তুমি বয়ে বয়ে খাইবা? কে বাচ্চা পারমু, রান্নাবাড়ি করমু, ঘর সামলামু না? জীবনে তো একটা ডিমও ভাজো নাই, তোমারে দিয়া হইব রান্না? হ্যাঁ কিচ্ছু হইব না তোমারে দিয়া। আরে মজিদ ভাই, কারে ফোন দেন? রাহেলা রে? না না মানে এই মামুন কেমন আছিস তুই? অনেক ভালো আছি, কাম কাজের কোনো খবর নাই। তোমার আর টেনশন কি, বাপে তো মহাজন, টাকা পয়সার অভাব নাই। খালি প্রেমেরই অভাব। আচ্ছা মজিদ ভাই, আপনার হাতে যখন থেকে মোবাইলটা আসছে আপনি তো সারাদিন মাইয়াগো নাম্বার খুঁজেন, ফোন দেন, কই একটা প্রেমে তো করতে দেখলাম না। এবার ক্ষমা দেন, আপনার বাপেরে কোন একটা মাইয়া খুঁজা আপনার বিয়া দিয়ে দিন। তোরা বোঝোস না, তোরা কেউ বোঝোস না, তোরা আমার ভিতরটা কেউ বোঝোস না। আমি 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 কি আমি প্রেম করব না? আমি প্রেম করব, এই মোবাইল দিয়ে আমি প্রেম করব, এটা দিয়ে শুরু হইব। দেখো এই মোবাইল দিয়ে প্রেম শুরু আর এই মোবাইল দিয়ে প্রেম শেষ হইব।
তারে কয় মোবাইলে বাইন তালাক। মস্করা করস তোরা দুজনে এখানে কাড়ায় কাড়ায় প্রীতি করতেছস আর আমার খোঁজাও দিতেছস, তাই না? আমিও করুম, আমি প্রেম করে বিয়া করুম, এই মোবাইল আমার সাক্ষী হইব, কইয়া দিলাম, যা তোরা। মজিদ বলত হইলেও মজায় আছে, কাম কাজের কোনো টেনশন নেই। শোনো, ওর বাপ শুক্কুর মেম্বার, কম মানুষের তো ঠকায় নাই। মহাজনী, 2 নাম্বারই আর কর্জ, এগুলা করে ওর বাপ যা কামাইছে, মজিদ সারাটা জীবন ওর পায়ের উপর পা তুলা খাইতে পারবো। তবে কয়ে দিলাম, আরামে করলাম আরাম নাই। তার উপর শুনছি আব্বায়ও নাকি তার কাছ থেকে কিছু টাকা কর্জ করছে। কই বাবেন মাটা কই? আরে বাড়ি ঢুকতে না তো বলার পিছনে লাগছে। শোনো আমি না, আমি এমনে তোমার পোলার এই কথাগুলান কই না, ওর ভালো লেগে কই, নইলে ওই কি আমার দুশ্মন? আরে ওই তো পোলাপান মানুষ। পোলাপান? আরে কারে পোলাপান কইতেছো? তোমার পোলার বয়স কম হইছে মনে করছো? আমি না, মনে কইরা দেখো, তোমার পোলার বয়স কিন্তু কম হয় নাই। এই যে পুক পাড়ায় আগুন লাগছিল, এর পরের শনিময় ওর জন্ম। হ্যাঁ তাই। কি কোন, তাহলে তোর বছর 27 বছর হইতে চললো। এখনো যদি ওই আল চালানি ওই ধান বুননি না শিখে, তা শিখবো কবে? আপনার পোলা শরীরে পেট মাইকে ওই খেত খামারি কাম করতে পারবো না। চাষার পোলা গায়ে প্যাক লাগাইতে চায় না? না না না, ওরে তো কাইলি ডাক্তারের কাছে পাঠাইতে হইব। আপনার পোলা শহরে যাইব, শহর থেকে মেলা টাকা কামাই নিয়ে এসে এখানে একটা দোতলা দালান তুলবো। এখানে হ্যাঁ দালান তুলবো? পাক্কা? তাও আবার দোতলা? শহরে নাকি টাকা উড়ে। কি কইলা? শহরে টাকা উড়ে? উড়াইতাছি টাকা। ওই মামুন, মামুন না। আর দূর কারে বিশ্রান, হ্যাঁ তো বাড়িতে নাই। ও বাড়িতে নাই? চাইবো তো, তখনই বুঝামু নে ওরে। হ্যাঁ, তখনই ধরুম ঠাইছা। শহরে টাকা উঠতেছে, ও যে শহরে টাকা ধরছে, টাকা। আল্লাহ জানে কপালে আজকে কি আছে। চলো। দেখ শোনা কি হবে না, আজকাল রাইতের বেলা ভোগের আসা শুরু হয়েছে। বালাইসা আপনি মুখে দিয়ে কিছু আঠেন। আরে আল্লাহ রে, কি সর্বনাশ হইল রে। কি যাবে না? আরে হইছেটা কি? এই মামু, আরে কারে কি এটা সালাম করো কেন? কি হইছে? আরে কি সালাম করে কেন? আপনি দেখেন না, আপনার পোলা বিয়া করে বউ হয়ে বাড়িতে আইছে, কত বড় লায়ক হইছে বলে আমার। ও আল্লাহ গো, এখন আমার কি হইব গো? বড় আশ্চর্যের কথা যেটা হবে না। আর কি হইব? তোমার পোলায় যখন বিয়া করছে, তখন তোমার পোলার বউ, তোমার বৌমা হইব, এই সহজ কথা তোমার মাথায় ঢুকতেছে না? আমার কত শখ আছিল। আরে থো তোমার শখ, একদিনে পোলা একটা কামের মতো কাম করছে। হ্যাঁ, আরে পোলার বিয়া হইলো, বাপের একটা পয়সাও খরচা হইলো না। হ্যাঁ, বাদেন মামুন, হ্যাঁ তোর লোকে মায়া দিল কে? হ্যাঁ, ও ইমান চাচার মাইয়া সাদিয়া। ও ভুলে গেছে, আরেকবার কই। ওইতাছি ইমাম আব্বার মাইয়া সাদিয়া। অহন দেখুন কেমনে ঘরে বয়া থাকে। খালের এলাকা যাও, বৌমারে ঘরে তোলো, যাও যাও যাও। আয় লো বৌমা লো, আও। কত শখ আছিল নিজে বিয়া করা। গায়ের পথে ছেড়ে নতুন শহরে অজানার মাঝে স্বপ্ন বুনি অন্তরে রুমঝুরুম ঝুরুম। কাজটা আমরা কি ঠিক করলাম সাদিয়া? এই যে এভাবে হুট করে ঢাকা শহরে চলে এলাম। আমি আছি না, আমরা দুইজন একলগে কাম করে সংসার চালাম। তুমি চিন্তা করো না। পথে কোনো সমস্যা নেই তো? না। সালমা, আরে ও সালমা, কই গেলা? আরে দেখা যাও কার আইছে। মামুন, তুমি খুব ভালো দিন আইছো। আমার মনে হইতাছে তোমার কপালটা খুব ভালো আছে। কে ফরিদ ভাই, এই কথা কইলা কে? আরে শুনো, আমি যে গ্যারেজে কাম করি, সেই মালিকে আরেকটা নতুন সিএনজি কিনবো। আর সেই সিএনজি একটা ড্রাইভার লাগবো না, তো সেই ড্রাইভারে তুমি হইবা। কাইলি তোমার লয়ে যাবো সিএনজি ট্রেনিং শিখাইতে। পরে দেখি
সিএনজি চালানি কামটা তোমার দিয়ে করান যায় কিনা? তোমরা অনেক দূর থেকে আইছো, আগে কও কেমন আছো? ভালো আছি ভাবি, আপনি ভালো? ভালো। ভাই দেখেন, আমার যদি কোনো কামে টামে লাগানো যায়, মানে ওই গার্মেন্টসে। এই কি কও তুমি? তুমি গার্মেন্টসে কাম করবা? হ, অনেকেই তো করে। আরে হেড হইল গিয়া সালমা বেগমের ডিপার্টমেন্ট, হ্যাঁ জাপটায় ধরো তাইলে তো হয়। ওই না যে তোমার আক্কেল বুদ্ধি নাই। কেন আমি আবার নতুন করে কি করলাম? এই যে ওরা কত দূর থেকে আইছে, কই ওগর ভিতরে নিয়ে যাবা, নাস্তা খাওয়াইবা, তারপরে গার্মেন্টসে না কই কাম দিবা হেডে পরে দেখা যাবে। হ তুমি তো ঠিক কথাই কইছো। আরে আগে ঘরে চলো তো। হ্যাঁ এই আয় তাড়াতাড়ি। কাম জানলে কোনো কিছুই কঠিন লাগে না। হাও সাদিয়া ঠিক কইছো, কিন্তু কয়দিন যাবত না আমার গ্রামের কথা খুব মনে পড়তেছে। ইস, কি আর আয় রোজগারটা যদি গ্রামে থেকেই করতে পারতাম। ঝুরুম 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 ও হো হো ও হো কি মাউন মিয়া, কত দিলা? আপনি যত চাইছিলেন। এটা তো শুরুর দিকের কথা, সব হিসাব কি আমি আগের মতো হইব? তোমার তো গাড়ি চালানো শিখাইলাম, এটা হিসাব কাটা দিব। দাও আর 300 দাও। ভাই আরো 300 টাকা। দৌড় মিয়া, প্রথম যদি এত লাভ করবার চাও তাহলে গাড়ি কিনে চালাও। দাও আর 300 দাও। ভাই বিশ্বাস করেন, এই 300 টাকা দিলে আমার কাছে আর কিচ্ছু থাকবে না। কি হইল? এখানে একা একা বসে আছো, মন খারাপ? মন তো একটু খারাপ হইবই। আজ কতদিন হয়ে গেছে বাপ মারে দেখি না। কালকে রাতেই না কথা কইলা। আর ঢাকায় থাকতে হইলে একটু অভ্যাস করুন লাগবে গো। সারা জীবন কি এমনিই থাকতে হইব সাদিয়া? বাপ মার কাছে থেকে কাম কাজ করন যায় না? সেই সুযোগ তো আসল না। তুমি তো শিক্ষিত মানুষ, দেশে থাইকা নিজের জমি চাষ করতে পারবা না, কিন্তু ঢাকায় এসা ঠিকই অন্য সিনজি ড্রাইভার দিতে পারবা। মজা লইতেছ না আমার লগে? হ্যাঁ মজা তো লই ভাই, বলদের মতো কাজ করছি না, মজা লইবা না? সব ঠিক হয়ে যাবে। মাউন ভাই, কি হয়েছে? এই সিএনজি চালানোর কাম আমার দিয়ে হইব না ভাই। যা কামাই সব তো মহাজনই লয়ে যায়। কি লাভ খাও? ঢাকা শহরে মেলা খরচের মধ্যে টিকে থাকতে হইলে কিছু না কিছু করাই লাগবে। চাইলেই তো আর মনের মতো কাম কাজ করা যায় না। যা পাইছো করতে থাকো, নাহলে তো ওই গ্রামে গিয়া ওই হাল চাষি করতে হইব। দূর, গ্রামের হাল চাষ করা এসে অনেক ভালো। ওখানে যা চাষ করবো নিজের জমিতে চাষ করবো, যদি লাভ হয় নিজের লাভ, লস হইলে নিজের লস। কারো কাছে কৈফিয়ত দিতে হইব না। আর কতদিন হয়েছে বাপ মার একটু দেই না। পয়রে থাকলে তো সবাই একলগে থাকতে পারতাম। খুব একটা ভুল কও নাই। আমার বাপে গ্রামের সব জমা জমি বিক্রি করে আইসা ঢাকা শহর চলে আসছে, নিজেও ফাঁসছে, আমার ঘরেও ফাঁসাইছে।
এখন এই সিএনজি চালাই আমাকে দিন চালাইতে আমার দিয়ে সিএনজি চালানো হইব না ভাই, আমার নিজের ভাগ্য নিজেরই বদলাইতে হইব। কি ব্যাপার আইসা এমন হয়ে পড়লা যে? এই কত কমাকে? আচ্ছা কত টাকা কামাইলা? কত আর কামাবো, যা কামাই সব তো মহাজনের পকেটেই চলে যায়। শুনো, আমগো আর ঢাকা থাকুনের কাম নাই, এখানে আর থাকুন না, গার্মেন্টসে আর চাকরি করবো না, এখানকার মানুষগুলো না ভালো না। তাই কি করবো? গ্যারামে চলে যান। গ্রামে? গ্যারামে। গ্রামে যাই কি করবো? চাষাবাদ করুন। চাষাবাদ করবো? ওই দিন ভাবিকে বাড়িতে টিভিতে দেখলাম কেমনি অল্প জমিতে সুষমসার ব্যবহারের পর একটা সংসার কেমনি সুন্দর মতো চলে যেতে পারে। 3 বিঘা জমিতে সুষমসার ব্যবহার করলে অনেক ফলন হয়। তাইলে কি আমরা ঢাকায় এসে ভুল করলাম? আব্বা আসলে ঠিকই কইতো, আমি আসলেই একটা বাদাম মা। চলো বউ, আমরা গ্রামে ফিরে যাই। যাও মিয়া যাও, খুব বড় সাহস দেখাইলা। যাওন কইতে হয় না, কও আসি। ভাই আমার জন্য দোয়া করেন, আপনি যা করলেন নিজের আপন ভাই বলেও এতটা কষ্ট না। ভাবি আসি, ভালো থেকো। আচ্ছা সাবধান যাই গেলাম। যাবে না, কতদিন হইল গা। আরে আমার আদাইম বাটার গলা না মামুন। হ্যাঁ বুকুর থেকে আর কালকে তো অনলাইন মোবাইলে কথা হইল। মনে হইল। আরে হ মামুনেরই গলা। আমার মামুনি আইছে। তুমি আইছো। আরে কান দোকে দেখো, দোকে আরো মানুষ আছে। বৌমা তুমি আইছো, আমার বৌমা। আসো আসো। আসি তো ভালো। হ্যাঁ হইছে হইছে বৌমা, হইছে হইছে হইছে। আম্মা তুমি কি মনে করছিলা আমি শহরে থাইকা যাবো? তাইলে আব্বা ওখানে তোমার মতো করে কেউ আমার বাদাইমা কয় না। শুনছো তোমারই বাদাইমা বলে কি কয়? আব্বা আপনার পোলা আর শহরে যাব না, এইখানে থাইকাই আপনার জমিতে চাষাবাদ করব। সবই তো বুঝলাম রে মা, জমি যা ছিল তাও তো পুরা নাই। কি করছেন জমি? আপনি কি বেচে দিছেন? কার কাছে বেচছেন? কখন বেচছেন? গেল বছর তোর মায়ের ওই চিকিৎসার লেগা টাকার ব্যবস্থা করতে না পাইরা আমাকে ওই তালতলার জমিটা বান্ধা থইছি। জমি বন্ধক রাখছেন? কার কাছে? ওই যে ওই শুক্কুর মেম্বারের কাছে। ই আল্লাহ, আপনি এটা কি করলেন? এ যাই না শুনে শিয়াল একজন মুরগি রাখতে দিছেন? কি করবো কও, তখন তো আমার কোনো মাথা ঠিক আছিল না। তোমরা তোমরা আমাকে মাফ করে দাও। এটা আপনি কি করেন আব্বা? আম্মা বাইসা আছে, এটাই তো বড় কথা। আমার হাতের এই 2 বালা এখন কাজে আসবে। আব্বা এই বালা 2টা দিয়া জমি ছান যাইবো না? বৌমা তুমি এটা কি কও? তোমার নিজের হাতের বালা বেচে দিবা? আম্মা স্বামীর বিপদের সময় যদি নিজের গয়নাই কাজে না আসে, সেই গয়নার কি দাম? মামু শুনছস, তুই তো জীবনে কোনোদিন কাজের মতো কোনো কাজ করতে পারস নাই। এরপরে তুই যদি বালা 2 গুণ বানায় দিতে না পারস, তাইলে তাইলে তুই আমার ফলাই না। এই না দলিল, তোমার দলিল তুমি নিবা না তো কে নিব কও? এইটা তো এতদিন আমার কাছে আমানত হিসাবে ছিল। বাসাইলে মেম্বার সাহেব, গয়না না দিতে পারলে তো আরো দেরি হয়ে যেত। আমি তাইলে কালকের থেকেই জমিতে কাজ শুরু করি। বোঝে না রে, বোঝে না। তোমার জমিতে তুমি চাষ করবে না তো কে চাষ করবো? আমার লোকজনকে চাষ করবো? চাষ তুমি করবা আরো 2 বছর পর থেকে। আরো 2 বছর পর মানে কি আর কমো আজিজ মিয়া, এই মহাজনী ব্যবসাটা করতে আমারও পছন্দ হয় না। কাছের মানুষের কষ্টের কথা শুনতে হয়। তোমারও টাকার প্রয়োজন ছিল, আমি তোমার টাকা ধার দিচ্ছি, তুমি জমি বন্ধক রাখছো। তবে সেই সঙ্গে কিন্তু একটা চুক্তিপত্র হয়েছে। সেই চুক্তিপত্রে লেখা ছিল যে তুমি টাকা দিতে যদি বিলম্ব করো তাহলে
আমি আরো 2 বছর সেই জমি চাষ কইরা আমারটা বসায় এইটা কি কল? এই সামান্য দেরির লেগে আরো 2 বছর? আমারও কি আটকে রাখতে মন চায়, হ্যাঁ, কিন্তু চুক্তি তো চুক্তি, নাকি মানু না? তাহলে মসজিদে রাখি, ঘরেই ওই চুক্তিপত্র আছে, আইনা দেখা। বাবজান রে, আমরা তো মনে শেষ হয়ে গেলাম। কেন, কি হয়েছে? শুক্র মেম্বারে কয় টাকা দিতে দেরি করছি, চুক্তিতে নাকি লেখা আছে টাকা দিতে দেরি হলে ওটা 2 বছর জমি চাষ করে ওটা বসায় নেব। কি কোন আব্বা? চুক্তিতে নাকি এইরকমই লেখা আছে। এই যে গয়না দিয়ে দলিল আনছি, কিন্তু চুক্তিতে নাকি লেখা আছে যে ওই 2 বছর ওরা চাষ করবো। এখন 2 বছর আমরা কি না খেয়ে থাকবো? আব্বা, দলিল তো ফেরত দিয়ে দিছে, তাহলে আবার চুক্তি কিসের? বাবারে, তখন তো মাথা ঠিক আছিল না। তোর মায়ের চিকিৎসার জন্য এই জমির দলিল বন্ধক রেখা কাছ থেকে টাকা আনছিলাম, তখন কিসে কিসে টিপ সই দিছি, ঠিক দিছি, কিছুই তো মনে নাই। বুঝছি, ওই চালবাজি চুক্তি সব সর্বনাশের মূল। কৌশল করে তোমার দিয়ে টিপসই নেওয়াইছে। কি হইব? রাহেলা, আমার শ্বশুরের জমিটা না শুকুর মেম্বারের কাছে বন্ধক আছে। পুয়া চুক্তি কইরা 2 নাম্বারই দলিল করে আটকে রাখছে রে। কস কি? হ্যাঁ তো লোক ভালো না। হ্যাঁ, আমি কি করবো কিছুই বুঝতে পারতেছি না, কেমনে যে জমিটা ছাড়াই। হায় রে, কি একটা ঝামেলায় পড়লি। এখন দেখ না, এই জমি ছাড়াইতে গিয়া কত ঝামেলা হইতাছে। 2 নাম্বারই চুক্তি সই করায়া জমিটা কেমনে আটকে রাখছে। ও, এইবার বুঝতে পারছি, ওই চুক্তি যত নষ্টের মূল। আচ্ছা শোন, তুই কোনো চিন্তা করিস না, একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আরে শুকুর মেম্বারের একটা বলদ পোলা আছে না, ওই যে মজিদ ভাই। হ্যাঁ, তো এমনি আমার পিছে পিছে ঘুরে। এমনি তো ঘুরেই, এখন তারে আরো ঘুরানো। ওর বল দামিরে কাজে লাগাই তোর শ্বশুরের চুক্তিপত্রটা আমি তোর আয়না দিতে পারো। বুঝতে হবে এটা রাহেলা, ঠিক আছে? আর শোন, ও হইছে দিনটা 24 ঘন্টা মানে কল দিত, তারপর দেখা করতে চাইতো। আজকে আমি ওর কল দিমু, কালকে ওর চুক্তিপত্রের কথা কম কয়া, তারপরে আমি চুক্তিপত্র আইনা তোরে আমি নিশ্চিন্ত করতেছি। তুই চিন্তা করিস না, তুই চাচারে নিশ্চিন্ত থাকতে কর, ঠিক আছে? ওরে এমন মিস কল দিবি, তোর কল পাইয়া আনন্দে পাগলা ঘন্টির মতো ঘুরতে ঘুরতে চুক্তিপত্র নিয়ে আইস। এইটাই, তুই একেবারে চিন্তা করিস না। তো বলতে আমার ফোন পাইলে কি যে করবো। কেন কম? আব্বা! হ্যালো, কে মজিদ ভাই? রাহেলা, তুমি আবার আরে রাখেন মজিদ ভাই, এত উত্তেজিত হয়েন না, আপনার তো সিস্টেম হ্যাং হয়ে যাইব। হ্যাঁ, না না না, ঠিক আছে। আসলে কতদিন আপনাকে কথা হয় না, দেখা হয় না, এই জন্য ভাবলাম একটা ফোন করি। কি কইলা রাহেলা তুমি? এটা কি কইলা? আরেকবার কইবা, আমার তো মনটা আমাদের কেমন লাগতেছে। তুমি আমার দেখতে চাও? আমি অহনই আইতাছি। আরে আমি না তোমার সাথে দেখা করার জন্য কতবার তোমার রিকোয়েস্ট করছি, তুমিই তো শুনো না। রাখেন মজিদ ভাই, আপনি না কিছু পাগলামি যে করেন না। তাহলে আমি কি করুম কল? তুমি কইয়া দাও, সেইটা করুন। আমরা ফোনে কথা কই, আর যখন সুযোগ হবে তখন আমরা দেখা। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাই। তুমি তো আমার শাহরুখ। কি কইলা আরেকবার কোন? শাহরুখ খান। শুনো, সাদিয়ার শ্বশুর আছে না, ও একটা জমি তোমার বাপের কাছে বন্ধক রাখছে না? আছে তো, আমি জানি। ওই জমির দলিলটা তোমার আমার কাছে আইনা দিতে হবে। মানে আমি চাই ওই জমিটা যেন তোমার নামে হয়ে যায়। কি কইলা? আব্বার কাছে দলিল থাকে, এইটা তুমি পারো না।
কেন তুমি না কইলা তুমি আমার লেগে জান দিতে পারবা, তুমি আমার লেগে সব করতে পারবা, একটা দলিল আনতে পারবা না? তুমি না আমার হিরো, পারবা না এটুকু আমার জন্য করতে? তুমি না আমার শাহরুখ, তুমি আমার ঋতিক, তুমি পারবা না এটা করতে? এটাই তো, আমি হচ্ছে হিরো, হিরোরা সব পারে, সামান্য একটা দলিল পারবে না। সেটাই আমি পারো। হ্যাঁ তুমি ওই বকুলতলা যে খাড়াও, অহনই হিরোর মতো দলিলটা নিয়ে আসা তোমার হাতে দেবো। তাড়াতাড়ি দাও, আমি আসি। ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ আচ্ছা। হ্যালো রাহেলা, হ্যাঁ কোন কিছু করতে পারলি তুই? কোস কি রাহেলা বেগম একটা কামে হাত দিছে, আর কাম হইব না? এটা কোনো কথা হইলো? কি হয়েছে একটু খুইলা কো না। না না, আইজ না, আগে পুরো ঘটনা শেষ হোক তারপরে কব। কি ব্যাপার মজিদ ভাই, জমির দলিল কই? এইটা তো কিসের চুক্তি? আজিজ চাচার নামে তো আমি এইটাই পাইলাম, এইটা ছাড়া তো আর কোনো কাগজপত্র আমি কিছুই পাই নাই। ও এইটাই তাইলে সেই চুক্তিপত্র, এইটা দিয়েই তাইলে সাদিয়াগো জমি ফাঁসাইছে। ভালো হয়েছে, সাদিয়ারা ফাঁসছে। এটা হচ্ছে আমার বাপের চুক্তি, কাঁঠালের আড়ার মতো, যারে ধরে আরে ছাড়ে না। এই তুমি কও না, তুমি এখন খুশি না? আরে তো খুশি হইতাম যদি এই গাছ দিয়ে আমার দুইটা বকুল ফুল পাইরা দিত। এটা কোনো কথা কইলা? বকুল ফুল এখনই পাড়া দিতেছি। তো এই চুক্তিপত্রটা না তো তোমার কাছেই থাক। হ্যাঁ হাতে না না, তোমার জিনিস তোমার কাছেই রাখো। আমি কই রাখবো তোমার কাছে? আরে প্যান্টের পিছনের পকেট আছে কি করতে? নাও আমার কাছে রাখবো? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। তোমার বকুল ফুল, বকুল ফুল। হাই এটা তুমি কি করলা? কি করলাম? অমন জরুরি চুক্তিটা তুমি পানিতে ফালাই দিলা। হ্যাঁ ওই যে ঢুকতেছে ডুবে গেল। আয় হাই রে, অমন জরুরি চুক্তিটা তুমি এরকম নষ্ট করলা? না, আমি তো চুক্তিটা পানিতে ফেলি নাই, মনে হয় এই পকেট থেকে পড়ে গেছে। অন কি হবে? চুক্তিটা শেষ, অমন জরুরি চুক্তি, অন কি হইব? আল্লাহ রে, আমি তো অন শেষ। আব্বাই যদি চলে আমার চামড়া দিয়ে আব্বা একদম ডুকডুকি বানাইবো, জানো তুমি? তুমি বাড়ি যাও। আর একটা কথা তোমার কাছে আমি রিকোয়েস্ট, কিন্তু এই কথাই দলিল যে ডুবিয়া গেছে এটা খবরদার কইও না, এটা কারু কইবা না, বুঝছো? আমার রিকোয়েস্টটা রেখো। আমি কই যে খবরদার তোমার কাছে রিকোয়েস্ট কারু। ঠিক আছে ও খোদা। এরপর আর কি বলদটা শহরে ভাগতেন বাপের ডরে। আচ্ছা শোন, তুই যেটা কইতাছি, তুই চাচারে একেবারে চিন্তা করতে মানা করবি, আর কবি ওইসব চুক্তি টুক্তি বলে এখন আর কিছু নাই, ঠিক আছে? আর এরপর দিয়ে চাচারে সতর্ক থাকতে কবি, জানি ওই শুক্র মেম্বারের লগে কোনো রকম কোনো চুক্তি না করে, ঠিক আছে? ঠিক আছে বান্ধবী, তুমি যে আমার কি উপকার করলা। আরে ধর এসব কথা বাদ দে তো, তুই খালি চাচারে নিশ্চিন্ত থাকতে কবি, যেন এইসব চুক্তি টুক্তিতে আর না যায়, ঠিক আছে? আর যে শুক্র মেম্বার জিগায় যে জমি বন্ধক ছিল, এইটা ছিল সেটা ছিল, তাহলে যেন চাচা কয় যে চুক্তি কই, চুক্তি দেখান। চুক্তি দেখাইতেও পারবো না, ওনার চুক্তি কই এই চিন্তা করতে করতে দিন পার হয়ে যাব। মামুন, আরে মাস্টার সাহেব, আপনি আমাকে বাড়িতে কি ব্যাপার? শুনলাম মামুন নাকি ফিরে আসছে। হ্যাঁ মামুন, আরে দেখ কি আইছে, আরে দে চেয়ারটা দে। আচ্ছা বসেন মাস্টার সাহেব, বসেন। আপনি বসেন, আপনি বৈশাখ কথা বলেন, আমি একটা কাম সেরে আসতেছি, জানেন না? বসেন এই কথা কম। তোমরা যে ঢাকা শহর থেকে ফিরে আইলে, তো বিষয়টা কি? বিষয় কিছু না স্যার, জীবিকার টানে গ্রাম ছেড়ে শহরে গেছিলাম, চাকরিটাও পাইছিলাম, তবে শহর তো শহরই। আমরা হইতেছি গ্রামে বড় হওয়া ছেলে পেলে, মন টিকতেছিল না। আসলে সবই মাইনা নিতাম স্যার, যে পরিমাণে শ্রম আর সময় দিছি সেই পরিমাণে টাকা তো আসে নাই। স্যার, শহরে টাকা থাকবার পারে, কিন্তু পেরেশানিও অনেক। আর শহরে না আছে মা, না আছে বাপ, না আছে আপনজন, সবাই খালি দৌড়ায়। গ্রামে সব কিছু কেমন আপন লাগে।
আর শহরে কিছুই ভালো লাগে না। তা অবশ্য ঠিক বলছো, নিজের গ্রাম হলো গিয়ে নিজের। সেটাই স্যার, বুদ্ধিটা সাদিয়াই দিল। কইলো যা খাটবো নিজের জন্য খাটবো, নিজের জমিতে খাটবো, যা লাভ হইব নিজেই পাবো, ওই মহাজন ফজনরা আর দিতে পারবো না। তোমার কথাটা শুনে মনটা ভরে গেল গা। তোমাকে মতো সবাই যদি এরকম ভাবে বুঝতো তাহলে কেউ আর শহরের দিকে দৌড়াইতো না, শহর থেকে সবাই গ্রামে ছুটে আইতো। মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। শুনেন, আপনি ওদের একটু বুদ্ধি পরামর্শ দিয়েন আর একটু খাস দিলে দোয়া করেন। সেই জন্যই তো আসছি। মামুন, তোমার এখনকার দায়িত্ব হলো কৃষি অফিসারের সাথে যোগাযোগ রাখা, সর্বক্ষণ তার সাথে থাকা। হেরা একটা প্রদর্শনী প্লট খুঁজতেছিল, তো তোমাকে উত্তরখানি জমিটা তো পড়েই রয়েছে, ওটাই হ্যাঁ করে দিয়ে দাও। হ্যাঁ প্রদর্শনী করা হইলো আর তোমরা হাতে কলমে কাজ শিখতে পারবা। আলহামদুলিল্লাহ স্যার, হইলে তো খুব ভালো হয়, কিন্তু কৃষি স্যার কি রাজি হইব? তারে তো আমি ম্যানেজ করেই দিব, তাতে তোমারও লাভ, হ্যারও লাভ। এখন থেকে তুমি সারাক্ষণ কৃষি অফিসারের সাথে যোগাযোগ করবা, তার অফিসে যাইবা, ঠিক আছে? স্যার, সাদিয়া কইতেছিল ওই স্যার, ওই ঢাকায় থাকতে টিভিতে একবার দেখছিলাম সুষম সার ব্যবহার করে জমিতে কেমনে বেশি ফলন করা যায়। এই যে স্যার, অনেকটা এইরকম। এটা তো খুবই সহজ ব্যাপার। মাটি পরীক্ষা করে ফসলের চাহিদা অনুযায়ী সার দেওয়াকে সুষম সার বলা হয়। আরেকটু সহজ করে বলি, আমাদের দেশে কি দেখা যায়, কৃষকরা শুধু ইউরিয়া সার বেশি দেয়, কিন্তু জমিতে সকল সারের গুরুত্ব বোঝার চেষ্টা করে না। যেমন পটাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ সার, কিন্তু তা অনেকেই বুঝতে পারে না, যা কিছুটা জানলেও তার ব্যবহারের সঠিক নিয়ম বা পরিমাণ জানে না। এই যে এগুলো দেখো, এইগুলান দেখো, এইগুলান বাসায় যা সময় করে পড়বা। সারের গুরুত্ব, সারের অভাব হইলে কি হয়, বেশি দিলে কি হয়, বা ঠিক মতো দিতে হইলে আগে মাটি পরীক্ষা করে সার কেমনে দিতে হয়, তার অনেক কিছুই পাবে এই লিফলেটগুলোতে। ঠিক আছে স্যার, এগুলো তাইলে আমরা ঘরে গিয়ে পড়ি। আর আপনার কথায় যা বুঝলাম, সার দেওয়ার আগে মাটি পরীক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। একদম ঠিক। এই পরীক্ষার পরেই আমরা তোমাকে বলে দিতে পারবো যে কোন সার কতটুকু দিতে হবে। ধন্যবাদ স্যার, বিষয়গুলো জানি না অনেক উপকার হইল, আর আপনার অনেক সময় নিয়ে ফেলাইলাম আমরা। শোনো, তোমাদেরকে যত সময় দেবো দেশের জন্য ততই মঙ্গল। আচ্ছা, আরেকটা ব্যাপার জিজ্ঞেস করে তো ভুলে গিয়েছি, তোমাদের উত্তরকানের জমির পরিমাণ যেন কত? স্যার 2 বিঘা। কেন? শোনো, কানাডিয়ান পটাশ কোম্পানি, ক্যানপোটেক্স এবং ড্রাগন ফার্টিলাইজারের বাস্তবায়নে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের সহযোগিতায় দেশব্যাপী গত 3 বছর ধরে সুষম সার উদ্বুদ্ধকরণ প্রকল্প চলছে। এই প্রকল্পের আওতায় প্রতি বছর দেশের বিভিন্ন এলাকায় আমরা প্রদর্শনী প্লট নির্বাচন করি, সব কৃষকদেরকে দেখানোর জন্য কিভাবে মাটি পরীক্ষা করে সুষম সার ব্যবহার করলে ওই জমিতে অধিক ফসল ফলানো সম্ভব, যা দেখে কৃষকরাও জমিতে সারের আন্দাজ বুঝতে পারে। তো মাস্টার সাহেব বলল তোমাদের জমিটা চাইলে পাওয়া যেতে পারে। অবশ্যই স্যার, আর সেই সাথে আপনাদের কাছে হাতে কলমে অনেক কিছু শেখার সৌভাগ্য আমাদের হলো। অবশ্যই। সুষম সার উদ্বুদ্ধকরণ প্রকল্পের অধীনে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রদর্শনী প্লট বাস্তবায়ন করা হয়। এই প্রদর্শনী প্লটের জন্য একজন কৃষক নির্বাচিত করে তার জমিতে সুষম সার ব্যবহার করে মৌসুমী অনুযায়ী বিভিন্ন ফসল ফলানোর জন্য উৎসাহিত করা হয়। তাহলে তোমাদের মাটি পরীক্ষার বিষয়টা আরেকবার একটু সহজ করে বুঝিয়ে বলি। মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি। মাটির নমুনা হলো কোনো জমি হতে সংগৃহীত কিছু মাটি যা ওই জমির মাটির গুণাবলীর প্রতিনিধিত্ব করে। মাটি পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি সঠিকভাবে মাটির নমুনা সংগ্রহ করা। সাধারণত এক খণ্ড জমির উপরিস্তর থেকে সমদূরত্বের 9টি স্থান থেকে মাটির নমুনা সংগ্রহ করতে হয়। এই সংগৃহীত মাটির নমুনা মৃত্তিকা পরীক্ষাগারে প্রেরণ করতে হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিজ্ঞানীগণ গবেষণাগারে মাটির নমুনা পরীক্ষাপূর্বক সার বিষয়ে সুপারিশ প্রদান করেন। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সহযোগিতায় কৃষক জমির মাটি পরীক্ষা করে ফসল বিবেচনায় কোন সার কী পরিমাণ ব্যবহার করতে হবে তা কৃষককে জানানো হয়।
কৃষক সেই মোতাবেক সার তার প্রদর্শনী প্লটে প্রয়োগ করে। পাশাপাশি কৃষকের নিজের একটি প্লট থাকে যেখানে সে তার নিজের ইচ্ছে মতো সার প্রয়োগ করে। আর বুঝতে হবে, মানুষের যেমন সঠিক বৃদ্ধির জন্য সুষম খাদ্যের প্রয়োজন, তেমনি শস্যেরও যথাযথ বৃদ্ধি ও পর্যাপ্ত ফলনের জন্য প্রয়োজন সুষম সার। মাটি পরীক্ষা করে জমি ও ফসলের চাহিদা অনুযায়ী সুষম সার ব্যবহার করলে শুধু খরচই কমে না, ফলনও বাড়ে। কৃষিকাজ করা যেমন সহজ তেমনি কঠিন। কৃষিকাজ করার জন্য জানতে হয় সঠিক নিয়ম। এই যেমন ধরো যে মামুন বলছিল এবার তার জমিতে সে ধান ফলাতে চায়, তো তার জন্য কি করতে হবে? প্রথমে তার জমির মাটি পরীক্ষা করতে হবে। মাটি পরীক্ষা করে জানতে হবে জমিতে কি কি সার দিতে হবে, কি পরিমাণ দিতে হবে। স্যার, কোন সার কোন ফসলের জন্য কি কাজে লাগে আমাকে যদি একটু বুঝাই দিতেন। তাহলে শোনো, বাজারে যে সারগুলো পাওয়া যায় তার মধ্যে কোন কোন সার থেকে আমরা কি কি উপাদান পেয়ে থাকি? ইউরিয়া সার থেকে নাইট্রোজেন, টিএসপি সার থেকে ফসফরাস, ডিএপি সার থেকে নাইট্রোজেন ও ফসফরাস, এমওপি সার থেকে পটাশিয়াম, এনপিকেএস মিশ্র সার থেকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও সালফার পাওয়া যায়। নাইট্রোজেনের উপকারিতা: নাইট্রোজেন গাছের কাণ্ড, ডালপালা ও পাতার বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া কুশি উৎপাদনে সাহায্য করে এবং পাতা ও ফলের আকার বড় করে। ফসফরাসের উপকারিতা: ফসফরাস গাছকে শক্তি প্রদান করে রোগবালাই, কীটপতঙ্গ ও ঢলে পড়ার হাত থেকে রক্ষা করে। পটাশিয়ামের উপকারিতা: পটাশিয়াম উদ্ভিদের জন্য খুবই প্রয়োজন। পটাশিয়াম দানা জাতীয় শস্যের কাণ্ড মজবুত ও দৃঢ় করে, ফলে তার ঢলে পড়ার হাত থেকে রক্ষা পায়। এছাড়াও গাছকে বলিষ্ঠ ও সুঠাম করে এবং শস্যের পরিমাণ ও গুণাগুণ দুটোই বৃদ্ধি করে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, অধিকাংশ সময় আমাদের দেশের কৃষক ভাইয়েরা জমিতে শুধু ইউরিয়া সারই বেশি করে দেয়। এতে করে ফসলে অন্যান্য সারের, বিশেষ করে পটাশ সারের পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হয়। ফলে ফসলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, তখন ফলনও কম হয়। আচ্ছা স্যার, জমিতে যে পটাশ সারের অভাব হয়েছে এটা কেমনে বুঝবো? শোনো, জমিতে পটাশিয়ামের অভাবে গাছ সহজেই রোগাক্রান্ত হয়, খরা ও ঠান্ডা সহ্য করার ক্ষমতা কমে যায়। এছাড়াও গাঢ় নীল বর্ণের পাতা দেখা যায় এবং গাছ বিকৃত আকার ধারণ করে। দানা জাতীয় শস্য যেমন ধান, গম, ভুট্টা গাছ সহজেই হেলে পড়ে। স্যার, আজকে মেলা জিনিস শিখলাম। ওই জমিতে হাতে কলমে দেখলে আরো শিখুন যাইব। স্যার, আপনারা কিন্তু মাঝে মধ্যে একটু বিরক্ত করতে আসবো। বিরক্ত করার তো প্রশ্নই আসে না। সরকার তো আমাকে বেতন দেয় এই কাজটা করার জন্যই। তাই তোমাদের যখন খুশি তখনই এখানে চলে আসবে। স্যার, আমাকে কিন্তু সব কাজেই সাহায্য করতে হইব। আমি কথা দিচ্ছি, আমার সাধ্যে যতটা কুলায় ততটাই আমি তোমাদের জন্য করব। এত পড়াশোনা করে কি কলেজে গিয়ে পরীক্ষা দিবা? পরীক্ষা তো দিবই, তাই কলেজে না, নিজে গো জমিতে। আর হে পরীক্ষায় শুধু পাশ করলে হইব না, এমন কিছু করতে হইব যেন সবাই চাইয়া থাকে। আচ্ছা, তাহলে আমারে বুঝাও, সুষম সার মানে কমও না বেশিও না। কি কমও না আর কি বেশিও না? মাইনে হইছে জমির চাহিদা অনুযায়ী সার দিতে হইব, কমও না বেশি সারও না। আর এইটারই কয় সুষম সার। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু আমার বউ যে সারাদিন পড়াশোনার মধ্যে পড়ে থাকে, আর এর জন্য যে আমার বউর আমি কম কম পাইতেছি, এটার হিসাব কে দেব? শহর ছেড়ে গায়ের পথে ফিরে সবুজের মাঝে সাজাই জীবনটারে। কি অবস্থা? কি সার দিচ্ছ? কানাডিয়ান পটাশ সার। এই সারের খবর তুমি কি করে জানলে? কৃষক ভাই কোথায় জিগাইছি, ওগোদারে পটাশ জিগাইলেই কয় কানাডিয়ান পটাশ সার। এখন যখন নিজে দিতেছি টের পাইতেছি স্যার, আসলেই মানুষে ভালো কয় না, কারণ আছে। তা ঠিক, ভালো জিনিস কাউকে চেনাতে হয় না। ঠিক আছে, কাজ করো, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার।
দেখছস মামুনের জন্য লা 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 তুমি তো একটা কাজ করে দেখালে বটে। স্যার, এটা আপনি কি বলেন? আপনি তো সব কাম করছেন। আপনি জমিনের মাটি পরীক্ষা করে আমাকে কয়ে দিছেন কোন সারটা দিতে হইব কোন সারটা দিতে হইব না। আমি শুধু আপনার কথা মতো কাজগুলো করছি স্যার। আজকের মিটিংয়ে আসো নাই কেন? স্যার, আজকে একটু কাজের জন্য আসতে পারি নাই। একটা সুসংবাদ আছে। সুসংবাদ? স্যার, আপনার কি প্রমোশন হয়েছে? তাহলে তো স্যার আপনার জন্য মিষ্টি কিনতে হয়। হ্যাঁ, সুসংবাদটা তোমার জন্য। কি? কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সুষম সার ব্যবহারের রোল মডেল হিসেবে তোমাকে নির্বাচিত করা হয়েছে। সত্যি স্যার? আমারে? খুব তাড়াতাড়ি তোমাদের এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সুন্দরী মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আজকে যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন, মামুন মিয়া, যে সুষম সার বন্টনের জন্য রোল মডেল হিসেবে নির্বাচিত হয়েছেন, তার হাতে এই পদকটা তুলে দেওয়ার জন্য স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। একই সাথে রোল মডেল নির্বাচিত হওয়ায় তার হাতে একটি সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এখন মামুন মিয়াকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য সকলকে শ্রদ্ধা জানাই। আমি এটুকুই কইতে চাই যে এই পুরস্কারের যোগ্যতা আমার নাই। এই পদকের আসল হকদার হইতেছে আমার স্ত্রী সাদিয়া। তাই আপনাদের সম্মতি চাই আমি এই পদকটা ওর হাতে তুলে দিতে চাই। সাদিয়া, এই নাও। এটা কি? খুলে দাও। ভুলে গেছো আবার জমি বান্ধা ছিল। তুমি তোমার বালা জোড়া যদি বন্ধক না রাখতা, আজ আমি এই জায়গায় আইতে পারতাম। আগে জোড়ার লগে নতুন জোড়া। তুমি খুশি হয়েছো? অনেক খুশি হয়েছি। তবে আপনার জন্য একটা সুসংবাদ আছে। আমার জন্য সুসংবাদ? কি কও? ঘরে নতুন অতিথি আইতেছে। নতুন অতিথি? কে আইব? আপনি যত বড় কৃষকই হন না কেন, আব্বা ঠিকই করেন, আসলেই একটা বাদাই মা। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ আম গাছ ঠাকুরগাঁয়ের হরিণমারি এলাকায় সূর্যপুরী আম গাছের তলায়। বর্তমানে আমের মৌসুম, এই মৌসুমে ভালোই ফলন এসেছে এই সূর্যপুরী আম গাছে। এই গাছের যে কাণ্ডগুলো রয়েছে একেবারেই মাটির সাথে শুয়ে রয়েছে। হঠাৎ করে শুধু কাণ্ডগুলো দেখলে মনে হবে এটা একটি লতা আম গাছ। আসলে শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে লতাগুলো মাটির সাথে নুয়ে গেছে। এটাই হচ্ছে জীবনের বাস্তবতা। একটা মানুষ যখন জন্ম নেয়, বয়স হয়ে গেলে সে অটোমেটিক নুয়ে পড়ে। সেম অবস্থাই হয়েছে এই সূর্যপুরী আম গাছটার ক্ষেত্রে। আমরা মূল গাছের দিকে যাচ্ছি। এটাই হচ্ছে এই গাছের মূল কাণ্ড।
আপনারা যদি কেউ এই আম গাছটি দেখতে আসেন সেক্ষেত্রে ঠাকুরগাঁও শহর থেকে বালিয়াডাঙ্গি আসতে হবে। ঠাকুরগাঁও শহর থেকে বালিয়াডাঙ্গির ডিস্টেন্স 20 থেকে 21 কিলোমিটার। সেখান থেকে আপনাকে হরিণমারির উদ্দেশ্যে রওনা দিতে হবে। বালিয়াডাঙ্গি থেকে হরিণমারির ডিস্টেন্স হবে 10 থেকে 12 কিলোমিটার। এর মধ্যেই আপনি আপনার গন্তব্য এই সূর্যপুরী আম গাছের তলায় চলে আসবেন। ঈদের আগের দিন বিধায় এখানে তেমন কোনো দর্শনার্থী লক্ষ্য করা যাচ্ছে না। সত্যি আল্লাহ যদি চায় ফলন কিভাবে হয় এটা আসলে এই সূর্যাপুরী আম গাছের তলায় না আসলে বিশ্বাসযোগ্য হবে না। কিছুদিন আগেই যেভাবে কালবৈশাখী ঝড় হয়েছিল, যেভাবে করে সারা ঠাকুরগাঁ লন্ডভন্ড হয়ে গেছে, আপনারা অবশ্যই মিডিয়াতে তা দেখেছেন। কিন্তু এই সূর্যাপুরী আম গাছে এসে তার বিন্দুমাত্র কোনো ছোঁয়াই দেখলাম না। একটা প্রবাদ বাক্য রয়েছে, রাখে আল্লাহ মারেকে। আসলে এটাই বাস্তবতা, আল্লাহ চাইলে সবকিছুই রক্ষা করতে পারে। এই গাছটা আসলে কত বছরের বয়স এটা নিয়ে মতভেদ রয়েছে। কেউ মনে করে 155 বছর, কেউ মনে করে 200 বছর, আবার কেউ মনে করে 300 বছরের অধিক বয়স এই গাছটির। সরকারিভাবে আপাতত সংরক্ষণ করা রয়েছে। গাছের যে মালিক টিকিট সিস্টেমে দর্শনার্থীদের এই গাছ দেখার জন্য প্রবেশ করানোর ব্যবস্থা করে থাকেন। বর্তমানে টিকিট মূল্য হার ধরা হয়েছে 20 টাকা করে। তবে খুব শীঘ্রই এটা সম্পূর্ণরূপে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসন। আপনারা দেখছেন আম গাছের চারদিকে একটা করে ঘেরা দেওয়া আছে, দর্শনার্থীরা যেন ডিরেক্ট আমটা পেরে নিতে না পারে, এই জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। আপনাদেরকে আসলে আরেকটু ক্লিয়ার ভিউয়ে গাছটা দেখাতে চেয়েছিলাম, এটা আসলে সম্ভব হলো না। যদি নেক্সট টাইম কখনো আসি চেষ্টা করব সম্পূর্ণরূপে ভিউটাকে তুলে ধরার আপনাদের মাঝে। আমি যতটুকু জানি সরকারিভাবে এটাকে বাউন্ডারি দেওয়ার একটা প্রস্তাব দেওয়া হয়েছে। হয়তোবা খুব শীঘ্রই এটা সম্পূর্ণরূপে সংরক্ষণের ব্যবস্থা করা হবে। আমি এখন গাছের বাহিরের দিক থেকে ভিডিওটা করছি আপনাদেরকে দেখার জন্য। জানি না পরিপূর্ণভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারছি কিনা। দূর থেকে দেখে মনে হবে আমরা একটা আসলে আম বাগান দেখতে এসেছি। আসলে এটা আম বাগান নয়, একটি গাছের কত বিশাল বিস্তৃত। সত্যি এটা আসলে চোখ ধাঁধানো একটা দৃশ্য। আসলে বাস্তবতায় কেউ না দেখলে এটা কখনো বিশ্বাস করতে পারবে না আসলে এটা একটি গাছ।
ঠান্ডা ধইছি আমরা শুধু এক সাইডের সম্পূর্ণ ভিউটা নিয়েছি। আচ্ছা হোক, সমস্যা নেই, আমি ডান সাইডের ভিউটাও নিয়ে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে পারবেন আমটা গাছটা আসলে কত বড়। আচ্ছা, কিছুক্ষণ আগে যাদের উদ্দেশ্য করে আজকের এই ট্যুরটা সম্পূর্ণ করা, তার মধ্যে মধ্যমণি যিনি কিছুক্ষণ আগে আমাদের মাঝে আসলেন, আমার শ্রদ্ধেয় বড় দুলা ভাই। তো আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি। কখনো সুযোগ হলে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক।